করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্নভাবে ওনার কানে পৌঁছানোর চেষ্টা করেছি। গত সেই ৫ই আগস্টের পর থেকে, উনি সরকার গঠন করার পর থেকে, ৮ই আগস্টের সরকার গঠন করার পর থেকে বিভিন্নভাবে ওনার কাছে, ওনার উপদেষ্টাদের মাধ্যমে, ওনার আত্মীয়ের মাধ্যমে ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই। আমি কথা আজকে লম্বা করতে চাই না, একদম মেইন পয়েন্টগুলো আজকে বলতে চাই। প্রথম কথা হচ্ছে সরকারের এই হাদি হত্যার পিছনে সরকারকে গাফিলতির যেই দায়, এই দায় থেকে সরকার কোনোভাবেই বাঁচার উপায় নেই। আমি ৫ই আগস্টের আগেও অনেকবার বলেছি, কিন্তু বিশেষ করে ৫ই আগস্টের পরে, ৫ই আগস্ট জুলাই ২০২৪-এর পর থেকে বলেছি যে ভারতের ঢাকার রয়ের স্টেশন প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রী তার ছবি দিয়ে, তার অবস্থান বলে, কবে, কখন, কোথায়, ঢাকা সেনানিবাসে, ঢাকা সেনানিবাসের বাইরে, এবং কালবেলার এডিটর সন্তোষ শর্মার সাথে কোথায় বসে ঢাকার রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রী মিটিং করছে বাংলাদেশ বিরোধী এবং সরকার বিরোধী, এই কথাটা চিৎকার করে করে শুধু ভিডিওতে বলি নাই যে জনগণ জানুক। শুধু তাই না, আমি এই অথর্ব সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতকে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেল জানিয়েছি। উনি সেটা পড়েছেন, পড়ে আমাকে বলেছেন যে ইটস নট মাই জব। তার মানে উনি বলেছেন এটা আমার কাজ না বা আমার দায়িত্ব না। আমি উনাকে ক্ষেপে রেগে বলেছি যে আপনি সরকারের অংশ, আর আমি ১২,৫০০ মাইল দূরের থেকে বিদেশে বসে এত বছর ধরে আমার দায়িত্ব পালন করে যাচ্ছি কোনো সরকারের পদে না থেকে, আপনি কি করে বলতে পারেন যে আপনি সরকারের হয়ে এটা আপনার দায়িত্ব না? উনি আমার চাপে পড়ে, আমি বলেছি যে আপনি কাজ না করেন, আমি পাবলিক করে দিব আপনার এই কথা, যে আপনি অস্বীকার করেছেন এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সবাই পৌঁছাতে পারে না, আপনি ওর পাশে বসে আছেন, আপনি সরকারের অংশ। উনি আমাকে বলেছেন আমি এনএসআই এবং ফরেন মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আসলে পাঠিয়েছেন কিনা সেটা আমার সন্দেহ, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে পাঠিয়ে থাকলেও সেটা পার্সু করেছেন কিনা, এটার কি হলো সেটার তদারকি করেছেন কিনা একটা দায়িত্ব জ্ঞান নিয়ে, সেটা আমার সন্দেহ। আজকে যদি ব্রিগেডিয়ার শাখাওয়াত বা ডক্টর ইউনূস সরকার চিৎকার করে গত ৬টা বছর ধরে চিৎকার করতে করতে জুলাই আগস্ট আল্লাহর রহমত এসেছে, ১৫০০ ছেলে মেয়ে জীবন দিয়েছে, যদি আজকে এই সরকার ১৫০০ ছেলে মেয়ে বা তার চেয়ে অধিক মানুষের, বাংলাদেশিদের জীবনের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসে এই জুলাই আগস্টের মৃত তো বাদেই দিলাম, জীবিত যারা, তাদের বিপ্লবটাকে পর্যন্ত ছিনিয়ে নিয়েছে, নিজেদের কুক্ষিগত করে নিজেদের স্বার্থে কাজ করেছে। এবং দেখেন, তখন যদি যেই রাজেশ কুমার অগ্নিহোত্রী রয়ের প্রধান, তাকে ২০১৬ সালে পাকিস্তান থেকে একই অপরাধে তাকে লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে। তখন হাসিনার আমলে ২০১৬ সালে এই রাজেশ কুমার অগ্নিহোত্রী বাংলাদেশে এসে স্থান করে নিয়েছে, আরামের স্থান করে নিয়েছে হাসিনার দাওয়াতে। অথচ কত অযোগ্য একটা সরকার, কতটুকু বেইমান একটা সরকার হলে এতবার বলার পরেও সেই পাকিস্তানের লাথি দিয়ে বের করে দেওয়া রাজেশ কুমার অগ্নিহোত্রী যেখানে ঢাকায় বসে এত বড় বড় মিটিং করছে বাংলাদেশ বিরোধী, একটা উপদেষ্টাও কোনো পদক্ষেপ নিল না। তখন নিলে কিন্তু আজকে হাদি মরতো না। তখন যদি আমার কথাগুলো শুনতো, হাদি মরতো না। কতবার বলেছে, আজকে দেখেন এই বদমাশগুলো তাকিয়ে দেখেন। হাসনাত বলেছে যে 7 সিস্টার আলাদা করে দিব, ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। সাথে সাথে এই গোলামের বাচ্চা, এই পররাষ্ট্র উপদেষ্টা আগ বাড়িয়ে ভারতের কাছে বলছে যে হাসনাত সরকারের কোনো অংশ না। এই বেটা, হাসনাত সরকারের অংশ না? হাসনাতদের হাত ধরেই তো, রাস্তা দিয়ে তো, হাসনাতদের রক্ত দিয়েই তো ওনারা ক্ষমতায় বসছে। তাহলে হাসনাত কি করে সরকারের অংশ হয় না? হাসনাত জনগণের প্রতিনিধি নির্বাচন ছাড়াই। সুতরাং হাসনাত যখন এই কথা বলেছে, সেই কথার উপরে মাথা উঁচু করে থাকতে হবে। চোরের মতো, গোলামের মতো ভারতের পা ধরে বলতে গেছে যে হাসনাত সরকারের অংশ না, সুতরাং এই কথার দায় দায়িত্ব সরকার নেবে না। অথচ ভারতের অবসরপ্রাপ্ত কর্নেল অজয় যখন বলল হাসনাতের ঘাড়ে গুলি করতে, প্রকাশ্যে উন্মুক্ত মিডিয়াতে, তখন এই গোলামের বাচ্চা গোলাম
এই পররাষ্ট্র উপদেষ্টা কোথায়? একটা বার তো প্রতিবাদ করে নাই যে একজন বাংলাদেশের জীবন মানেই হচ্ছে একটি বাংলাদেশ। হুম। তোমরা কোন সাহসে একটা বাংলাদেশীদের ঘাড়ে, দেশপ্রেমিকের ঘাড়ে গুলি করার আদেশ দিতে পারো? ভারতের অ্যাম্বাসেডরকে, ওই প্রণবকে, ওই বদমাইশটাকে অপমান করে ডেকে নিয়ে তাকে ধমক দেওয়া উচিত ছিল। জলদি এটা বিবৃতি দাও। যদি বিবৃতি না দাও, আদারওয়াইজ ইউ গেট আউট অফ দিস কান্ট্রি। বাংলাদেশ থেকে বের হয়ে যাও। আমাদের এইসব কূটনৈতিক সম্পর্ক দরকার নাই। কিন্তু এই উপদেশটা, এই মাখন খাওয়া, এই নাট্যকার, লুচ্চা যত মেম্বার আছে, আর আরেকজন হচ্ছে গ্রামীণ ব্যাংক, মনে করেছে গ্রামীণ ব্যাংক যেভাবে সুফিয়া কুলসুম আর জরিনাকে গ্রামীণ ব্যাংকের ডাইরেক্টর বানিয়ে বসিয়ে দিয়ে লাখ ভেলকি লাখ করে খেয়েছে, দেশে বিদেশে পুরস্কার নিয়েছে, মনে করেছে বাংলাদেশের এই ধ্বংসপ্রাপ্ত একটা দেশের উনি সামলাতে পারবেন গ্রামীণ ব্যাংকের মতো নাটক করে। অথচ নিজের সব সুবিধা নিয়েছে। গ্রামীণ কল্যাণের $1 বিলিয়ন কি বলে ট্যাক্স পর্যন্ত মৌকুফ করে দিয়েছে, অন্যান্য বিভিন্ন স্বজনপ্রীতি, বিভিন্ন দুর্নীতির বাইরে। আজকে 1500 ছাত্রছাত্রী জনতার উপরে জীবন শহীদ হওয়ার পরে তাদের কথা না রেখে বিপ্লবটাকে ধ্বংস করে আজকে বিএনপির কথায় চলেছে। বিএনপির কাছে মিটিং এ বসে যেই বিএনপি প্রতিটা সংস্কারের কাজে বাধা দিয়েছে, সেই বিএনপির কথায় উঠেছে আর বসেছে। অথচ যারা জীবন দিল রাস্তায়, যারা বিপ্লব করে এই সরকারকে বসালো, তাদের জুলাই ঘোষণা পর্যন্ত নিশ্চিত করলো না। আমি বারবার বলেছি, অস্বীকার করতে পারবেন? বাংলাদেশের কোন জনগণ যারা আমার কথা শুনেছে অস্বীকার করতে পারবে? আমি বারবার ছাত্রদেরকে ফাঁসির রশি দিয়ে দেখিয়ে বলেছি, এই ফাঁসির রশি কিন্তু তোমাদের গলায় পড়বে। এই হাদির মাথায় গুলি কিন্তু ওই ফাঁসির রশিরই সমান। কারণ ডক্টর ইউনূস এই ছাত্র নেতাদেরকে, এই দেশপ্রেমিকদেরকে নিরাপত্তা দেয় নাই। শুধুমাত্র প্রতি মাসে মাসে বিদেশ ঘুরেছে আর মিষ্টি মিষ্টি তরুণদের আহ্বান করেছে, মুখস্থ বক্তৃতা মেরেছে, যা দিয়ে বাংলাদেশের কোনো কাজ হয় নাই। আরো নোংরামি করেছে, ড্রোনের কি বলে ড্রোন উড়িয়ে বাংলাদেশের পতাকা বানিয়ে আবার এই বিজয় দিবসে 16 ডিসেম্বরে 54 জন পতাকা নিয়ে লাভ দিয়েছেন, এটাকে বিশ্ব রেকর্ড গঠন করেছে। সেই হাসিনা লুচ্চামির মতো, হাসিনা যেরকম লুচ্চামি করেছে বাংলাদেশের দীর্ঘতম মানব বাংলাদেশি পতাকা বানিয়ে, অথচ একদিকে মানুষ গুম করেছে, খুন করেছে, দেশ বিক্রি করেছে ভারতের কাছে, আরেকদিকে পতাকা বানিয়ে বিশ্ব রেকর্ড করার চেষ্টা করেছে। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসও একই কাজ করছে।